সরিষার তেলের ভিতরে সয়াবিন দিয়ে সরিষার তেল করছে, এরকম সারও ওরকম ভুগিঝুগি করছে। ভেজালের কারণেই তার আমাদের আরও বেশি সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সার মার বহুত মানে সব নকল, সবই নকল, সব ওষুধই ওরম নকল হয়ে যাচ্ছে। যে আমি নাম ধরে চাচ্ছি যে আমার এইটা দেন, দেশে নকলটা চিনারও কায়দা নেই। হ্যাঁ, যে ওই দিয়ে তারপরে দেখা যাচ্ছে যে জমিতে প্রয়োগ করার পরে যে বুঝতে পারছি যে যখন কাজ না করছে তখন জানলাম যে নকল। ভুট্টা বীজ জমিতে বপন করে যা খরচ করছি ফলন খুবই কম হয়েছে। আমাদের বিঘা প্রতি আপনার ফলন হয়েছে 20 থেকে 22 মন, আমাদের ভুট্টা আসতো 80-90 মন। সে জায়গায় আমরা পুরাটাই লস। ঘর থেকে যে খরচটা করছি আমাদের খরচটাও উঠে আসেনি। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, চাষাবাদের ক্ষেত্রে ভালো বীজ, কীটনাশক এবং সারের কোনো বিকল্প নেই, কিন্তু এর কোনো একটি যদি ভেজাল হয় তাহলে কি অবস্থা? অবশ্যই কৃষকের মাথায় হাত। বর্তমানে এই ভেজালের চিত্রটা কি অবস্থায় আছে এর একটি তুলনামূলক চিত্র আমরা এই পর্বে তুলে ধরতে চাই। আর এক্ষেত্রে সরকারের তদারকি বা কতটা, এসব নিয়ে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। সঠিক কৃষি উপকরণ উৎপাদনের পূর্ব শর্ত, কিন্তু মানহীন ও ভেজাল বীজ, সার, কীটনাশকের পাশাপাশি পশু ও মৎস্য খাদ্যের নেতিবাচক খবর উদ্বেগ বাড়িয়ে দেয়। এসব মানহীন বা ভেজাল উপকরণ একদিকে যেমন উৎপাদন ক্ষতিগ্রস্ত করছে, অন্যদিকে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকারক। দেশে ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি উপকরণ ব্যবহারের মাত্রাও বাড়ছে। জ্ঞানের অভাবে মাত্রাহীনভাবে এসব ব্যবহার উদ্বেগের সৃষ্টি করছে। যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া অঞ্চলের কয়েকজন কৃষক জানান দাম এবং মান নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা। জমিতে আর আগে ওই যে ইউরিয়া সারটা অল্প দিলেই ধান কালো হতো, এখন বেশিরভাগ দিয়েও সেরকম কাজ হয়েছে না, কালো হয়েছে না। এ তো ভেজাল করছে, ভেজাল না করলে তো এরকম হবে না। সরিষার তেলের ভিতরে সয়াবিন দিয়ে সরিষার তেল করছে, এরকম সারও ওরকম ভুগিঝুগি করছে। কৃষি পণ্যের দাম অতিরঞ্জিত হওয়ার জন্য আমার প্রোডাকশন খরচ বাড়িয়ে যাচ্ছে, সেই অনুপাতে আমরা আর লাভবান হতে পারছি না। ডাইনে বাঁয়ে দিই, কোনো বছরে লোকসান, কোনো বছরে কিছু লাভ হয়। কীটনাশক পাওয়া যাচ্ছে, এবার ভেজাল, এবার কম কাজ হয়ে যাচ্ছে, এবার ভেজাল পাওয়া যাচ্ছে বেশি, কাজ হচ্ছে না তো তেমন একটা, বুঝেছেন। এবার ওই যে মাজরা পোকা কেটে দিচ্ছে সব, আপনার ওই ভেজালটাই মনে হচ্ছে যে বেশি বোঝা যাচ্ছে। ভেজালের কারণেই তার আমাদের আরও বেশি সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সার মার বহুত মানে সব নকল, সবই নকল, সব ওষুধই ওরম নকল হয়ে যাচ্ছে। যে আমি নাম ধরে চাচ্ছি যে আমার এইটা দেন, দেশে নকলটা চিনারও কায়দা নেই। হ্যাঁ, যে ওই দিয়ে তারপরে দেখা যাচ্ছে যে জমিতে প্রয়োগ করার পরে যে বুঝতে পারছি যে যখন কাজ না করছে তখন জানলাম যে নকল। বীজ আর কীটনাশক কিনছিলাম, কেনার পরে লাগাইছি, পাতো ভালো হয় নাই। তারপরে আপনার হলো সার দিয়েছি, সারেও কোনো কাজ হয় না। পরবর্তীতে আবার কিনে এনে আমার আবার পাতো দিয়ে আবার পুনরায় ব্যবহার করতে হয়েছে, তারপরে আমার চাষাবাদ ভালো হয়েছে। অন্যদিকে শাকসবজি চাষের জন্য গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁর কৃষকরাও তাদের হতাশার কথা জানান। লেভেল ঠিক আছে, ভিতরে বীজ ডুপ্লিকেট, পোকার আক্রমণটা বেশি আছে। ওটার ভুট্টা বীজ জমিতে বপন করে যা খরচ করছি ফলন খুবই কম হয়েছে। আমাদের বিঘা প্রতি আপনার ফলন হয়েছে 20 থেকে 22 মন, আমাদের ভুট্টা আসতো 80-90 মন। সে জায়গায় আমরা পুরাটাই লস। ঘর থেকে যে খরচটা করছি আমাদের খরচটাও উঠে আসেনি। আমরা তো মনে করেন যে কৃষির উপর নির্ভর। কৃষিতে আমরা যদি লাভবান না হতে পারি তাহলে আমরা চলবো কিভাবে? বীজ যদি ভালো না হয় তাহলে তো আপনার ফলন ভালো হবে না, আর ফলন যদি ভালো না হয় তাহলে তো আর্থিকভাবে অনেক অসুবিধা হয়ে যায় আমাদের। ভুট্টা আমাদের এদিকে হয় আপনার বিঘা প্রতি 80 মন, 70 থেকে 80 মন। তো আমি বীজ যেটা নিয়েছিলাম, আমার ভুট্টার বীজে ফলন হয়েছে আপনার 20 মন।
20 থেকে 22 মন এরকম হবে। তো আপনার 20-22 মনে বিক্রি করছি আমি, ধরেন 15 থেকে 16,000 18,000 এরকম হবে। আর খরচা হয়েছে প্রায় আমার 50,000। নরসিংদীর কৃষকরা বললেন, সার কীটনাশক বীজে কোনটি মানসম্পন্ন এবং কোনটি মানহীন সেটি বোঝা অনেকটা দায়ী। পাশাপাশি এসব উপকরণ ঠিক সময়ে সরবরাহ না হয় দাম বেশি নিচ্ছে এক ধরনের সিন্ডিকেট। আগে তো মনে করতাম যে আপনার ওই 2 কেজি সার দিলে যে আপনার এই ফসল পাইতই, তো এখন মনে করেন যে 5 কেজি দিলেও পাইতো না। তাহলে তো এখানে বোঝা যাচ্ছে যে আমরা আগের মতো যে মেডিসিন থাকতো সারের মধ্যে, ফসফেটের মধ্যে, এখন কিন্তু এই মেডিসিন না। সার তো আমরা মনে করেন আমরা ফসিলে আমরা বিক্রি করতে হয় নিয়ে 15 টাকা 20 টাকা কেজি, সার কিনতে হয় 30 টাকা কেজি 32 টাকা কেজি। এবার তো আমরা তো সঠিক দাম আমরা পাইতাছি না, কারণ আমরা তো কেজি কারাতে গেলে সারের কেজি কারা 25-10 টাকা করে ব্যবধান হয়ে যাচ্ছে। কারণ আমরা কি কৃষক তো এভাবেই লস খাই। কম বেশি সারা দেশেই দাম, মান এবং কৃষি উপকরণের অপর্যাপ্ততা নিয়ে এক ধরনের হতাশা আছে কৃষকদের। সরকারি নির্ধারিত বেশি দামে অবশ্যই আমরা কিনুন লাগতেছে। কীটনাশকের ঘরে গেলে কলে আমরা কম দামে পাইতাছি না, আমরা দামটা বেশি আনি, আমরা বেশি দাম দিয়ে বেচুন লাগে, আমরা কম দামে আনি আমরা পাইতাছি না। সার চাকরি জীবনের কাছে আমরা তো কমে কিনতাম পারি না, আমরা বাড়ায় কিন লাগে। তখন আমরা এই কৃষি কাজ করতে গিয়ে আমরা কষ্ট, আমরা যা আছে সার দিয়াছি খেতে আমরা কিনু পরিমাণ আর কিনু লাভবান আর নাই। মাঠ পর্যায়ে কৃষি উপকরণ সরবরাহের সঙ্গে সরকারি বেসরকারি সংস্থার ডিলার ও খুচরা বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে তাদের বিরুদ্ধেই মূলত এসব ভেজাল পণ্য সরবরাহ এবং বেশি দামে বিক্রির অভিযোগ ওঠে। এ নিয়ে অবশ্য বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জরিমানা করা হলেও খুব বেশি কাজের কাজ হচ্ছে না। পক্ষান্তরে এসব ডিলারের কৃষি বিজ্ঞান বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, ফলে ভেজাল বা মানহীন উপকরণ বিষয়ে বা এসবের কার্যকারিতা সম্পর্কে তাদের সম্যক জ্ঞান থাকে না। অসাধু ব্যবসায়ীদের কারণে ভেজাল উপকরণ সরবরাহে প্রতারিত হচ্ছেন কৃষক। আমরা আলোচনা করছিলাম গুরুত্বপূর্ণ কৃষি পণ্য নকল হচ্ছে, ভেজাল হচ্ছে এবং কৃষকরা এটি নিয়ে আসলে দারুণভাবে উদ্বিগ্ন। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলার জন্য আমরা পেয়েছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধ্যাপক নোমান ফারুক। অধ্যাপক নোমান ফারুক, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা কৃষকরা আসলে অভিযোগ করছেন যে গুরুত্বপূর্ণ যে কৃষি উপকরণ, সার, কীটনাশক, বীজ অনেক সময় মানহীন, ভেজাল পাচ্ছেন। তো আপনারা তো এগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ফিল্ড লেভেলে কাজ করছেন, আসলে আপনার অভিজ্ঞতাটা কি একটু যদি বলেন। জি, আমি আসলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পাশাপাশি কৃষি বিষয়ক যে নীতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি কাজ করি। এবং আপনি আজকে যে বিষয়টি উত্থাপন করেছেন সেটি আমরা মাঠে গিয়ে দেখেছি যে আমি যখন ন্যাশনাল পেস্টিসাইড পলিসি কনসালটেন্ট ছিলাম তখন এই বিষয়গুলো আমাদের খুব নখদর্পণে ছিল এবং এগুলো আমাদের নজরে এসেছে। আমরা তো জানি যে বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, এদেশের মানুষের জীবন জীবিকা কৃষির উপর নির্ভরশীল এবং এখনও আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী কিন্তু কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত। এই যে কৃষি অথবা কৃষি কার্যক্রম, তার যদি উপকরণের কথা বলি, তার মূল 3টি উপকরণ কিন্তু এটা বীজ, সার, বালাইনাশক। এবং আমরাও খেয়াল করে দেখি যে 3টি জায়গায় সবচেয়ে বেশি এ ধরনের ঘটনাগুলো ঘটে। এখানে 3টি বিষয় রয়েছে। একটি হলো ভেজাল, যেগুলো মানসম্মত না। একটি হলো নকল, যেটা সম্পূর্ণভাবেই কপি করা অথবা নকল করে সে বিক্রি করছে। আরেকটা কিছু অবৈধও রয়েছে।
বৈধ পথে বাংলাদেশে আসেনি, অবৈধভাবে বাংলাদেশে এসে বিক্রি হচ্ছে। এই যে 3 ধরনের ঝুঁকি আমার কৃষি উপকরণের ক্ষেত্রে, এটা সামগ্রিকভাবে বাংলাদেশের কৃষিকে যেমন সংকটে ফেলে দেয়, একইভাবে আমাদের যে প্রান্তিক এবং আমাদের যে কৃষকরা রয়েছে তাদেরকে সর্বশান্ত করে দেয়। সে যখন তার বীজটি লাগানোর পরে বীজটি জার্মিনেশন করে না, অঙ্কুরোদ্গমন করে না, সে কিন্তু পরবর্তীতে আবার বীজ লাগিয়ে উঠে দাঁড়িয়ে সে ফসলটি করা তার জন্য অনেকটা দুরূহ হয়ে যায়। সে যখন ভেজাল সার দেয়, সে সার বরঞ্চ মাটির ক্ষতি করে, কিন্তু সেটা মাটির কোনো উপকারে আসে না। সে যখন একটা নকল বালাইনাশক স্প্রে করে, সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তার রোগবালাইগুলো নিয়ন্ত্রণে আসে না। তার মানে এটি বাংলাদেশের কৃষকদের সুরক্ষার জন্য আজকে অত্যন্ত জরুরি একটি বিষয়, যে এই বিষয়গুলোর সমাধান আমরা কীভাবে করতে পারি এবং এই বিষয়গুলো যথাযথভাবে কীভাবে সরকারিভাবে আমরা মোকাবেলা করতে পারি এবং সামগ্রিকভাবে আমরা মোকাবেলা করতে পারি। তো স্যার, আমরা তো বিভিন্ন সময় দেখছি যে বিভিন্ন অভিযান চলছে, সেই অভিযানে ধরা পড়ছে, কিন্তু এই বিষয়টি আসলে নিয়ন্ত্রণে আসছে না কেন? এটা আসলে কেস টু কেস আপনাকে স্টাডি করতে হবে। আপনি যখন বীজের বিষয়গুলো দেখবেন সে বিষয়গুলো এক ধরনের, যখন সারের বিষয়গুলো দেখবেন সেগুলো আরেক ধরনের, যখন বালাইনাশকের বিষয় দেখবেন তখন আরেক ধরনের। আমি যদি বালাইনাশকের উদাহরণ আপনাদেরকে বলি, যে বাংলাদেশে এখন 1000-এর উপরে পেস্টিসাইড কোম্পানি রয়েছে, 10,000-এর উপরে এই বালাইনাশক পণ্য রয়েছে। তাহলে যারা রেগুলেটরি বডি, যারা সরকারের প্লান প্রোটেকশন উইং, রেগুলেটরি বডি, তাদের কি সেই সক্ষমতাগুলো রয়েছে কিনা 1000 কোম্পানি অথবা 10,000-এর বেশি প্রোডাক্টকে প্রতি বছর মনিটরিং করা, সুপারভিশন করা? এখানে কয়েকটা বিষয় রয়েছে। একটা বিষয় হলো আমরা যেটা বললাম যে নকল। যারা ভালো কোম্পানি, বড় বড় কোম্পানি, তাদের পণ্য সচরাচর নকল হয়। যে পণ্যগুলোর কাটতি বেশি, কৃষকের কাছে চাহিদা বেশি, সেগুলোই কিন্তু নকল হয়। এবং নকলটা এমনভাবে হয় সেটা ধরাটাও অনেক সময় দুরূহ হয়ে যায়। এবং এই নকলের সাথে 2টা লেয়ার জড়িত। একটা হলো বড় সিন্ডিকেট, এরা এত বড় বড় মাফিয়া যে এদেরকে সরকারও অনেক সময় অসহায়। আমরা শুনেছি যে কেরানীগঞ্জে একজন ডিআইজি মাহিদয়ের একটা নকল পেস্টিসাইড কারখানা ছিল, এক্স ডিআইজি ছিলেন উনি। এটাকে 2বার ভেঙে দেওয়ার পরও কিন্তু উনি এটাকে আবার চালু করেছেন। তার মানে এটা একটা বড় সিন্ডিকেট, যেখানে অনেক সময় সরকারি ব্যবস্থা নেওয়ার পরও তারা আবার সেটাকে চালু করতে সক্ষম হয়। এই ধরনের কথাগুলো আমরা অভিযোগ পেয়েছি। পাশাপাশি আরেকটা হয় যে বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত এলাকায়, ধরেন চরাঞ্চলে অথবা বিক্ষিপ্ত এলাকায় কিছু অসাধু লোক তারা এই নকলের সাথে জড়িত হয়। তার মানে নকল কিন্তু কোনো বিচ্ছিন্ন কাঠামো না, নকল একটা সংঘবদ্ধ কাঠামো, যার সাথে উপর থেকে নিচে অনেকেই জড়িত। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো আমাদের যারা কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু শতভাগ সব কোম্পানির সৎ না। ধরেন আপনার একটা বালাইনাশকের অথবা একটা বিষের এখানে 80 ভাগ সক্রিয় উপাদান থাকার কথা, উনি কি করলেন, এটাকে 80 ভাগের জায়গায় 40 ভাগ করে দিলেন। 40 ভাগ করে দিয়ে উনি দামটা কমায় দিলেন এবং মার্কেটে তখন কৃষকরা ভাবে যে আমি কম দামে পণ্যটা পেয়েছি। আসলে কিন্তু সে প্রতারিত হয়েছে। প্রতারিত কিভাবে হয়েছে? এক হলো কম দামে এটা দেওয়ার কারণে তার কিন্তু ওই রোগবালাই দমন হয় নাই, কিন্তু আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার এই যে নিম্নমানের বালাইনাশক দেওয়ার কারণে রোগবালাই এবং পোকামাকড় এগুলো প্রতিরোধী হয়ে যায়। আরেকটাও আমরা খেয়াল করেছি যে বিভিন্ন পার্শ্ববর্তী দেশসমূহ থেকে অনেক সময় অনেকে অবৈধভাবে, বৈধ চ্যানেল ছাড়াও কিন্তু অনেক সময় অনেক পণ্য নিয়ে আসে। আমরা দেখেছি যে প্লানোফেক্স অথবা এই ধরনের হরমোনগুলো অহরহ ইন্ডিয়ানগুলো, বা আপনি মধুপুরে যান, টাঙ্গাইলে দেখবেন আনারসে যে স্প্রেগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের দেশীয় পণ্য না, দেশের বাইরের পণ্য আছে, সেখানে আমি গিয়ে দেখে এসেছি। তো এই ধরনের ঘটনাগুলোও আছে। তো এই যে সারের ক্ষেত্রেও তাই, ভেজাল, নকল, নিম্নমান অথবা অবৈধ, বীজের ক্ষেত্রেও তাই। এবং বীজের ক্ষেত্রে তো এই বিষয়টা আরও অনেক ব্যাপক। অনেকে নানা ধরনের বীজ আনতেছে, কৃষকরা সর্বশান্ত হচ্ছে তার উপর বিশ্বাস রেখে। কিন্তু বাংলাদেশ তো অনেকটা বড় দেশ, অনেক বড় দেশ, 18 কোটি মানুষের দেশ। প্রতিটা মানুষকে তো 18 কোটি মানুষের তো অর্ধেক মানুষই কৃষির সাথে জড়িত। এখন সবাইকে সুপারভিশন করা, সবাইকে রেগুলেট করা, সবাইকে মনিটরিং করা, এটাও অনেক সময় সরকারের পক্ষে বেশ কঠিন হয়ে যায়। আরেকটা বিষয় স্যার, যে এখানে আপনি বলছিলেন যে প্রায় 1000 মতো কোম্পানি রয়েছে, এখানে অনেক প্রমিনেন্ট কোম্পানিগুলো রয়েছে এবং সেই প্রমিনেন্ট কোম্পানিগুলোর পণ্য মানে উপকরণই আসলে ভেজাল হচ্ছে। তো এখানে আসলে সরকার, কোম্পানি এবং কৃষক এবং ডিলার যে সমন্বিত যে কাজ, সেই কাজগুলো কি আসলে হচ্ছে না? হ্যাঁ, চমৎকার একটি কথা বলেছেন। আসলে এখানে সমন্বিত উদ্যোগের একটা অভাব রয়েছে। আমাদের বর্তমান যে বিধিমালায়, সে বিধিমালায়
যারা পেস্টিসাইড ইন্সপেক্টর তারা কিন্তু কোনো জরিমানা করার ক্ষমতা নাই, তার শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা নাই। সে শুধু পরিদর্শন করতে পারে, মালামাল জব্দ করতে পারে, যার ফলে তাকে কিন্তু ওই ডিলাররা রিটেলাররা তেমনভাবে মূল্যায়ন করে না। এবং আপনার জরিমানা এবং শাস্তির যে বিধানটা রয়েছে এটা এতই নিম্ন, এতই অল্প, এটাকে তারা তেমন কোনো তোয়াক্কা করে না। যারা এই বিষয়গুলো করে থাকে তারা এটাকে তোয়াক্কা করে না। অথবা একটা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে শাস্তি দিতে হয়, ওই মোবাইল কোর্ট পরিচালনা করতে করতে দেখা গেছে সে সকল এভিডেন্সগুলো সরিয়ে ফেলে, তখন সে বিষয়গুলো কিন্তু আসলে কার্যকর হয় না। আপনি যে বলছেন সমন্বিত বিষয়, এই মোবাইল কোর্টের সাথে সরকারি সিস্টেম জড়িত অথবা ইন্সপেকশনের সাথে সরকারি সিস্টেম জড়িত। আমরা সুপারিশ করেছি এর সাথে তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন, তাদেরকে আপনারা ইনভলভ করেন, তাহলে তাদের একটা নৈতিক দায়বদ্ধতার একটা জায়গা তৈরি হয়। অথবা ওই এলাকার পেস্টিসাইড কোম্পানির প্রতিনিধিগুলোকে ইনভলভ করেন, তাদের একটা নৈতিক দায়বদ্ধতার জায়গা হয়। এবং আরও বড় বিষয় হলো যে এই কোম্পানিগুলোকেও যখন মামলা করতে বলা হয় সরকারের পক্ষ থেকে, সরকার নিজেও মামলা করে না, আবার কোম্পানিদেরকে যখন মামলা করতে বলে কোম্পানিও মামলা করে না। কেন করে না? কারণ কোম্পানি যখন মামলা করবে তার পণ্য নকল হয়েছে, তখন এটা আইন আদালতের বিষয় চলে যায়, তখন ওই পণ্যটা সে আর বাজারে বিক্রি করতে পারে না, তার আর্থিকভাবে মারাত্মকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য সে কোনো মামলা মোকদ্দমা আইনগত পদ্ধতিতে যায় না। তার মানে আসলে এই বিষয়টাকে সরকারকেই সলিউশন করতে হবে, কোম্পানির উপর চাপায় দেওয়া যাবে না। কারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কৃষক, আমার দেশের মানুষ, আমার কৃষি, যেটা হলো আমাদের জীবন জীবিকা। সুতরাং এখানে সরকারকে আরও শক্তভাবে, বিশেষ করে যে শাস্তির বিধানগুলো রয়েছে এগুলোকে দৃষ্টান্তমূলক করতে হবে, যাতে কেউ এই পথে হাঁটতে না পারে। এবং এই ধরনের সিন্ডিকেটের সাথে যে রাজনৈতিক সংযোগ, যে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারের সাথে যে সংযোগ, সেই সংযোগগুলোকে বিচ্ছিন্ন করতে হবে। কোনো অন্যায়কারী, কোনো এ ধরনের দুষ্কৃতিকারী অথবা এই ধরনের ক্ষতিকর মানুষের স্থান এই সমাজে হতে পারে না। তো এই বিষয়টি তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ কৃষির যদি পণ্যেই যদি ভেজাল নকল থাকে তাহলে তো এর উৎপাদনে একটি বড় ঘাটতি তৈরি হয়, সেই সঙ্গে নিরাপদ খাদ্য পাওয়ারও একটা বিষয় রয়েছে। তো আপনি আসলে কি মনে করছেন যে সমন্বিতভাবে এই কাজটি করার জন্য কি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন? আমরা কিন্তু সরকারকে একটা প্রস্তাবনা দিয়েছি, নতুন যে পেস্টিসাইড বিধিমালা আসতেছে সেখানে যে সকল ডিলার রিটেলারকে বাধ্যতামূলক প্রশিক্ষণের আওতায় আনতে হবে, তারা যাতে কোনটা ভেজাল কোনটা নকল এই বিষয়গুলো তারা ধরতে পারে, বুঝতে পারে এবং কৃষকদেরকে সহায়তা করতে পারে। যেহেতু আমাদের প্রায় অধিকাংশ কৃষকই এই ডিলার দোকানের উপর নির্ভর করে, ওই ডিলার শপ থেকে যে বীজ বলে সে বীজই লাগায়, যে সার দেয় সেই সারটাই সে দেয়, অথবা যে বিষ দেয় সেই বিষটাই কিন্তু সে স্প্রে করে। সুতরাং তাদেরকে বাধ্যতামূলক প্রশিক্ষণের আওতায় আনতে হবে, তাদেরকে গাইড করতে হবে, তাদেরকে সহযোদ্ধা হিসেবে ভাবতে হবে বাংলাদেশের কৃষির জন্য, যা আপনাদের উপকারের জন্য, আপনার ব্যবসার ভালোর জন্য, আমাদের কৃষির সুরক্ষার জন্য আমাদের এটা প্রয়োজন। সেই প্রয়োজনীয়তার বিষয়গুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে সেটা ফলপ্রসূ হবে। তার মানে আপনি যে কথাটা বলেছেন সামগ্রিক উদ্যোগ, সমন্বিত উদ্যোগ, এবং আমাকে একবারে টপ টু বটম, আমাকে একবারে গভর্নমেন্ট রেগুলেটরি বডি থেকে শুরু করে কৃষক পর্যন্ত সবাইকে এ বিষয়ে যদি আমরা সচেতন করতে পারি তাহলে সেটা একটা ভালো সুফল বয়ে আনবে। অধ্যাপক নোমান ফারুক, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে নিয়ে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। তবে তার আগে বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এবং স্যার যে বিষয়গুলো নিয়ে বললেন, আমরা আশা করি যে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারা এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং কৃষক পর্যায়ে যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদনে যে ঘাটতি তৈরি হচ্ছে, এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এই বিষয়টি অবশ্যই আসছে দিনগুলোতে লাঘব হবে এবং কৃষি নির্ভর যে বাংলাদেশ, একটি সমৃদ্ধ কৃষি নির্ভর বাংলাদেশ আর উত্তরোত্তর দিকে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।